একটা গ্রামে পুষ্পা নামের খুবই লোভী মহিলা মিষ্টির দোকান চালাতো। পুষ্পা স্বভাবে খুবই কিপটে আর লোভী ছিল। একদিন পুষ্পার দোকানে রাবড়ি বানানোর লোকটা মোহন তার দোকানে একটু দেরি করে আসলো। মোহন, তুই এখন এসেছিস দোকানে? দেরি করে আসার জন্য ক্ষমা চাইছি পুষ্পা দিদি, আমার বউয়ের শরীরটা খুব খারাপ রয়েছে। তুই আজকালকার আলসি আর বেকার লোকেরা বউয়ের গোলাম হয়ে যাস। আমি তোকে আজকের টাকা দেব না। হ্যাঁ, এমন করে বলবেন না পুষ্পা দিদি, আমি তো আজকে আপনার কাছে এসে পয়সা বাড়ানোর কথা বলতে চাইছিলাম। কি বললি? আরে তোর মধ্যে লজ্জা টজ্জা আছে কি না, নাকি সেটাও বিক্রি করে খেয়ে ফেলেছিস? একটা কথা কান খুলে শুনে নে মোহন, আমি তোর বেতন থেকে একটা টাকাও বাড়াবো না। দেখুন পুষ্পা দিদি, আপনার দোকানের রাবড়ি কিন্তু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে, আর সেই দোকানের রাবড়ি কিন্তু আমি তৈরি করি। তাই ভুলে যাবেন না যে অন্য দোকানদারের লোকেরা আমার পেছনে ঘুরে বেড়ায় সব সময়। আপনি যদি আমার বেতন না বাড়ান তাহলে আমাকে বাধ্য হয়ে এখান থেকে কাজ ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। আরে তাহলে এক্ষুনি ছেড়ে চলে যা না। তোর কি মনে হয় আমার দোকানের রাবড়ি তোর কারণে প্রসিদ্ধ? ঠিক আছে, আমিও আপনার দোকান আর কখনো কাজ করতে চাই না। আমার হিসেব করে দিন, আমি চলে যাচ্ছি। আরে কিসের হিসেব আর কিসের পয়সা? একটা পয়সাও দেব না আমি তোকে। যা করার সেটা করে নে। মোহন অনেক চেষ্টা করলো। মোহন চোখে জল নিয়ে অন্য হালুয়াইয়ের দোকান সুরেশের দোকানে চলে যায়। আমি জানি মোহন যে ওই পুষ্পা একজন খুব লোভী আর বাজে মহিলা। ও তোকে টাকা পয়সা দেবে না। তুই যেই পয়সা বাড়ানোর কথা তাকে বললি, ও তোকে কাজ থেকে বের করার অজুহাত পেয়ে গেল, তাই না? আর বেইমানি করারও। আমি 5 বছর ধরে ওনার দোকানে কাজ করছি, ঠিক কি না বলো? আর এই 5 বছরে আমি কখনো ওনাকে নালিশ করার সুযোগ পর্যন্ত দিইনি। আমি খুব ভালো রাবড়ি তৈরি করি। আমি জানি মোহন, তোর তৈরি করা রাবড়ি অনেক দূর দূরান্ত ছড়িয়ে রয়েছে। সেই জন্য তুই আজ থেকে আমার দোকানে রাবড়ি তৈরি করবি। আর হ্যাঁ, যত পুষ্পা তোকে মাইনে দিত আমি তার থেকে দ্বিগুণ বেশি তোকে দেব। সুরেশের কথা শোনার পর মোহন খুশি হয়ে বলে ওঠে, দেখো চাচা, পুষ্পা দিদির দোকানের রাবড়ি আর বেশি দিন বিখ্যাত থাকবে না। হ্যাঁ, কারণ ওই রাবড়ি তো আমি তৈরি করতাম। কিছুদিন পর জমিদারের বউ আরতি, যে পুষ্পার বন্ধুও ছিল, পুষ্পার দোকানে রাবড়ি খাওয়ার জন্য যায়। কিন্তু রাবড়ি খাওয়া মাত্রই সে রাগের চোটে লাল হয়ে পড়ে। আরতি চিৎকার করে বলে ওঠে, পুষ্পা, পুষ্পা, কোথায় তুই? কি হয়েছে আরতি? আজকের রাবড়িটা কি তোর ভালো লাগলো না নাকি? আরে এটা রাবড়ি না সিঙ্গারার চাটনি? এতে তো একদম মিষ্টি নেই। আগে তো তোর রাবড়ি খুব ভালো ছিল, হঠাৎ করে এই রাবড়ি কি হয়ে গেছে বলতো? চিন্তা করিস না আরতি, আজকে হয়তো ভুল করে আমার চাকর রাবড়ি বানাতে পারেনি। হয়তো কাল থেকে তুই কমপ্লেন করার সুযোগই পাবি না। পুষ্পার কথা শোনার পর আরতি ওখান থেকে চলে যায়। পুষ্পার চাকর দীনেশ পুষ্পাকে বলে, আরে রাবড়ি তো মোহনই সব থেকে ভালো বানাতো পুষ্পা দিদি, আপনি ওনাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিলেন তো। তুই নিজের মুখ বন্ধ রাখ। এই রমেশেরও এরকমই মনে হতো। কিছুদিন পর দেখিস আমার দোকানে রাবড়ি নিতে লোক কি করে লাইন লাগায়। আরে তোরা তো কালকেরই বাচ্চা। আমি রাবড়ির ব্যবসা করছি পুরো 20 বছর ধরে। আমি আমার নিজের বাড়ি গাড়ি সবকিছু রাবড়ি বিক্রি করেই কিনেছি। কিছুদিন পর পুষ্পার দোকানে রাবড়ি নেওয়ার ভিড় জমা হয়ে যায়। গ্রামের যে কোনো লোক সুরেশের বা অন্য কারোর দোকান থেকে রাবড়ি কেনার জন্য রেডি ছিল না। পুষ্পার দোকানকে ছেড়ে গ্রামের সমস্ত মিষ্টির দোকানে কুকুর আসতে শুরু করে। এটা দেখে মোহন সুরেশকে বলে, আমি এত ভালো রাবড়ি তৈরি করি বাবু, তাও আমাদের রাবড়ি খাবার জন্য কেউ তৈরিই হচ্ছে না। প্রতিদিন যদি এইভাবে রাবড়ি ফেলে দিতে হয় তাহলে আপনি তো একেবারে ফকির হয়ে যাবেন। আমিও তো সেটাই ভাবছি মোহন, মনে হচ্ছে কয়েকদিনের জন্য আমার দোকানটা বন্ধ রাখতে হবে। আমি ঠিক বুঝলাম না বাবু, আপনি কি বলতে চান বলুন তো? মোহন, পুষ্পা দিদির দোকানে কাজ করে মাত্র 5 বছর হয়েছিল, আর আমি 20 বছর ধরে দেখছি যখনই লোকেরা পুষ্পা দিদির দোকানে রাবড়ি খাওয়া বন্ধ করে দেয় তখনই কয়েকদিনের মধ্যে হঠাৎ করে তার দোকানে ভিড় চলে আসে।
জানি না পুষ্পা দিদি কি এমন চমৎকার করে, তারপর থেকে আর কোনো গ্রাহকেরই ওর রাবড়ি ছাড়া অন্য কারুর দোকানের রাবড়ি ভালো লাগে না। এখন কি হবে বাবু? এখন তো ঈশ্বরই আমাদের সাহায্য করবেন। কিছুদিন পর সুরেশের দোকানে একটা পাগল ব্যক্তি এসে দাঁড়িয়ে পড়ে আর কিছু খাবার চাইতে শুরু করে। ওই পাগল ব্যক্তি হাতে দুটো মাটির কলসি ধরে রেখেছিল। বাবু, মনে হচ্ছে এই লোকটা মানসিকভাবে ঠিক নেই, মনে হচ্ছে কিছু খায়নি ও। ওর অবস্থা দেখে তো মনে হচ্ছে যে ওর কাছে পয়সা কড়ি কিছুই নেই, আর এই বেচারা অনেক দিন ধরে না খেয়েই রয়েছে, তাই না? ওকে কিছু খেতে দিয়ে দাও। মোহন রাবড়ি সেই পাগল ব্যক্তির সামনে রেখে দেয়, কিন্তু ওই পাগল লোকটা মোহনের দোকানের সমস্ত রাবড়ি খেয়ে নেয় আর নিজের হাতে ধরে রাখা একটা কাঁচা মাটির বানানো কলসি মোহনকে দিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। ওর যাওয়ার পরই মোহন কলসির ঢাকনা খুলল, তখনও দেখতে পেল যে ওই কলসিতে লোহার বানানো রাবড়ি রাখা ছিল। আরে এই ভাঁড়ে কি আছে? এই ভাঁড়ের মধ্যে কিছু জিনিস রাখা রয়েছে যেটা একদম রাবড়ির ডিজাইনের তৈরি করা। বেচারা দুধের তৈরি সব রাবড়ি খেয়ে চলে গেল আমাদের এখান থেকে, আর লোহার রাবড়ি দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর সেই পাগলই পুষ্পার দোকানে গিয়ে বসে পড়ে। দিনেশ পুষ্পার নজর থেকে লুকিয়ে কিছু রাবড়ি ওই পাগল লোকটাকে খাওয়ায়। রাবড়ি খাওয়ার পর পাগল ওখান থেকে যেতেই শুরু করলো। আরে কোথায় যাচ্ছ? রাবড়ি খেয়েছো তো টাকা দিয়ে যাও না। আরে ছেড়ে দিন না পুষ্পা দিদি, ও তো পাগল, তাই না? আরে পাগল তো কি হলো, পাগলদেরকে ফ্রিতে খাওয়ানোর জন্য এই ধাবা খুলিনি। আর এই লোকটার হাতে কি আছে? হ্যাঁ, পুষ্পা সেই পাগলের হাত থেকে কলসিটা ছিনিয়ে নেয়। পুষ্পা যেই মাত্র সেই কলসিটা খোলে তখন তার চোখ ছানা বড়া হয়ে ওঠে। সেই কলসির ভেতরে রাবড়ির আকারের হিরে চমকাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুষ্পার সেই হীরের কলসিটা লোহা আর পাথরের কলসিতে পরিবর্তিত হয়, আর অন্যদিকেই মোহনের কলসিটা হীরের রাবড়িতে পরিবর্তিত হয়। বাবু, এ তো হীরের রাবড়ি তৈরি হয়ে গেল দেখছি। ওই পাগল লোকটা কোনো মায়াবী লোক ছিল। মোহন আর সুরেশ খুব ধনী হয়ে ওঠে। ওদের দুজনের এইরকম উন্নতি দেখে পুষ্পার চাকর দিনেশ পুষ্পাকে বলে ওঠে, একে ওই পাগলটা আপনার কাছে ফ্রিতে রাবড়ি খেয়ে গেল, আর হীরের রাবড়ি মোহন আর সুরেশকে দিয়ে দিল। আমার মনে হচ্ছে ওই হীরের রাবড়ির মধ্যে আপনার অধিকার ছিল, তাই না? এটা শুনে পুষ্পা রাগের চোটে মুখ লাল করে নেয়। ও সঙ্গে সঙ্গে কিছু গুন্ডাদেরকে নিয়ে সুরেশ আর মোহনের দোকানে পৌঁছে ওদের কাছে মারপিট শুরু করে দেয়। কিছুক্ষণ পর ওখানে গ্রামের লোকেদের ভিড় জমা হয়ে যায় আর পুলিশও চলে আসে, যারা পুষ্পারই পক্ষে ছিল। ওই পাগলটা যে হীরের রাবড়ি তোদের দুজনকে দিয়েছিল সেটা আমার ছিল, ভুলবশত সে ওই কলসিটা আমাকে দিয়ে গেছিল। এটা একেবারেই অন্যায়। নিজের মুখ বন্ধ রাখ আর চুপচাপ আমাকে হীরের কলসিটা ফেরত দিয়ে দেখুনি। পুষ্পা ওদের দুজনের কাছে খুব বাজেভাবে ঝগড়া করছিল, তক্ষুনি ওখানে সেই পাগলটাই পৌঁছে যায়। আমি তো ভাবলাম যে এখন আর তোমার সেরকম আগের মতো লোভ নেই, কিন্তু যত দিন যাচ্ছে তোমার লোভ তো বেড়েই চলেছে। পুষ্পা সেই পাগল ব্যক্তির আওয়াজটা বুঝতে পেরে যায়। সেই আওয়াজটা ছিল তার বরের, যে অনেক বছর আগে হারিয়ে গেছিল। গ্রামবাসীরা 20 বছর আগে মোহনের বাবা কয়লা খনিতে হিরে পেয়েছিল, বুঝতে পেরেছো? ওই অসহায় মানুষটা আমাকে নিজের মনে করে ওই হিরে এক রাতের জন্য রেখে দিয়েছিল আমার কাছে। আমার স্ত্রী পুষ্পা একজন লোভী মহিলা ছিল। 20 বছর আগে একটা দুর্ঘটনায় আমার আর মোহনের বাবার জীবন চলে যায়, আর সেই থেকেই আমি মোহনকে হিরেটা দেবার জন্য ছটফট করছিলাম, কিন্তু পুষ্পার কারণে আমি বারবার ব্যর্থ হই। আর আমি জানতাম যে পুষ্পার এই লোভই এখানে টেনে নিয়ে আসবে। এইটুকু বলে হঠাৎ করে ওই পাগল ব্যক্তি গায়েব হয়ে যায়। পুলিশ পুষ্পাকে অ্যারেস্ট করে নেয়। জিজ্ঞাসাবাদ করার সময় পুষ্পা নিজের ভুল স্বীকার করে নেয়। আদালত পুষ্পাকে সারা জীবনের শাস্তি শুনিয়ে দেয়। সোনপুর গ্রামে অনিকা নামের একজন মহিলা নিজের বরের সাথে রসমালাই বানানোর কাজ করত। অনিতার দোকানের রসমালাই দূর দূর পর্যন্ত প্রসিদ্ধ ছিল।
কিন্তু অনিতা আর তার বর উমেশ দুজনই এক নাম্বারের ক্রূর স্বভাবের লোক ছিল। ওরা দুজনের ব্যবহার গ্রাহকদের সাথে ভালো ছিল না। একদিনের কথা, সোনপুর গ্রামেরই অভিমন্যু নামের একজন ব্যক্তি অনিতার দোকানে রসমালাই খাওয়ার জন্য আসে। কি ব্যাপার অভিমন্যু, অনেকদিন পর তুমি আমার দোকানে এলে যে? আজকে আপনার দোকানের তৈরি রসমালাই আমার মেয়েটার খাবার খুব ইচ্ছে হয়েছিল, সেই জন্য চলে এলাম। কিন্তু আমাকে গ্রামের একজন ব্যক্তি বলছিল যে তুমি আজকাল অন্য দোকান থেকে রসমালাই খাচ্ছ। আপনি যে দোকানের কথা বলছেন না, সেই দোকানটা তো মোহন কাকার। উনি নিজের দোকানে জোর করে আমাকে আটকে রেখেছিলেন, তাই আমি বাধ্য হয়ে ওনার দোকানে থেমে গিয়েছিলাম। তোমার কি মনে হয় অভিমন্যু, আমি কি বুদ্ধু নাকি? আরে সোজা সোজা এটা বলছো না কেন যে গতবার তুমি 50 টাকা উধার করে আমার বাড়ি থেকে গেছিলে, তারপর তুমি এখানে আসলেই না। আজও তুমি আমার থেকে নজর চুরি করে এখান থেকে বেরিয়ে যাচ্ছিলে যাতে তোমাকে 50 টাকা না দিতে হয়। অনিতার কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা গ্রাহক অভিমন্যুকে দেখতে শুরু করে। দেখুন অনিতা দেবী, আমি আপনাকে আর আপনার স্বামীকে অনেক সম্মান করি, তবে এর মানে এটা নয় যে আপনি দিনে দুপুরে গ্রাহকদের সামনে আমাকে অপমান করবেন। আমি মেনে নিচ্ছি যে আমি একজন গরিব ব্যক্তি, তবে এতটাও অবস্থা খারাপ নয় যে আপনার 50 টাকা আপনাকে দিতে পারবো না। অনিতার বর বিমলেশ ক্রোধিত হয়ে বলেন, কতবার আমি তোমাকে বলেছি যে গরিবদেরকে আমার দোকানে একদম উঠতে দেবে না, পয়সা দেওয়ার নাম করে আমাদের হুমকি দিচ্ছে। হ্যাঁ, এটা আপনি ঠিক করছেন না কিন্তু বিমল কাকু, আমি কোনো রকম হুমকি দিইনি, আর না আমি পয়সা দিতে বাধা দিয়েছি। আমি শুধু এইটুকু বললাম যে অনিতা দেবীর আমার সাথে এইভাবে কথা বলতে কখনোই পারেন না। আগে নিজের সম্মানটা তৈরি তো করো। সমস্ত গ্রামবাসী জানে যে তুমি একজন শ্রমিক, মাসে তুমি মাত্র 15 দিন কাজ পাও, তবেই তোমার সংসার চলে, তাই না? এখন সোজাসুজি 50 টাকা বের করো আর এখান থেকে বিদায় হও। অভিমন্যু নিজের পকেটে খুঁজতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অভিমন্যুর কপাল থেকে ঘামের ফোঁটা বেরিয়ে আসে। দেখলে লোকেরা, ওর কাছে একটা পয়সাও নেই, সেই জন্যে আর মান সম্মানের কথা বলছিল। আর গ্রামের লোকেরা আমাদের দুজনকে বলে যে আমাদের স্বভাব ভালো নয়। আমার কথা বিশ্বাস করুন, আমার খুব ভালো করে মনে আছে যে আমি আমার পকেটে 100 টাকা রেখেছিলাম আর ভেবেছিলাম যে 50 টাকা দিয়ে দুটো রসমালাই মেয়ের জন্য আমি কিনবো, আর 50 টাকা আগের ধারটা আমি অনিতা দেবীকে দিয়ে দেব। আরে যদি এরকম ব্যাপার, তাহলে টাকা কোথায়? সত্যি তো এটা যে তুই মিথ্যে কথা বলছিস, তোর কাছে তো টাকা কখনো থাকেই না। আমার মনে হচ্ছে অনিতা, অভিমন্যুর কাছে পয়সা আছে কিন্তু আমাদেরকে দিতে চাইছে না, বা ও হয়তো আবার আমাদেরকে মূর্খ বানিয়ে এখান থেকে চলে যেতে চাইছে। এমনটা নয় বিমল কাকা, আপনি তো আমাকে চেনেন, আমি তো এই গ্রামেরই লোক। আরে আমি তোমাকে চিনি বলি তো এরকম কথা বলছি। আমি খুব ভালো করে জানি যে তোমার মতন গরিব মানুষগুলো অন্যের দোকান থেকে খাবার দাবার নিয়ে ওদেরকে মূর্খ বানিয়ে কিভাবে পালিয়ে যায়। কিন্তু আমার কাছে এই সমস্যার একটা উপায় রয়েছে, আমি এক্ষুনি তোমার পকেটের তল্লাশি নেব। হ্যাঁ, এইটুকু বলে বিমলেশ অভিমন্যুর পকেটে হাত ঢুকিয়ে দেয়, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই বিমলেশের হাতে অভিমন্যুর পকেট থেকে বেরোয় 100 টাকার নোট। দেখলে তোমরা সবাই, গ্রামের লোকেরা আমাদের দুজনের স্বভাবকে খুব রাগী বলে। ও কি করেছে সেটা একবার দেখো। 100 টাকা পকেটে রাখা রয়েছে আর কিরকম অভিনয় করছিল যে আমার কাছে কানাকড়ি কিছুই ছিল না। কিন্তু আমাকে বিশ্বাস করুন, আমি যখন আমার পকেটে হাতটা রাখলাম তখন পয়সা পেলাম না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আজকের পর আমার দোকানে কখনো আসবি না। এইটুকু বলে বিমলেশ আর অনিতা অভিমন্যুকে অপমানিত করে ধাক্কা মেরে দোকানের বাইরে বার করে দেয়। অভিমন্যু চোখে জল নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু তার মেয়ে কাচলি অভিমন্যুরে অপেক্ষাতেই ছিল। বাবা, আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তুমি তো খালি হাতে এলে। আমার রসমালাই কোথায়? কাচরির কথা শুনে অভিমন্যুর চোখে জল চলে আসে। আজকে আমি তোর জন্য রসমালাই আনতে পারিনি মা। কাচরি কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। অভিমন্যু চোখে জল নিয়ে নিজের মেয়েকে দেখতেই থাকে। তক্ষুনি তার স্ত্রী রাধিকা ওখানে আসে। কাজরি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, তুমি তো তার মনই ভেঙে দিলে। নিজের স্ত্রীর কথা শুনে অভিমন্যুর খুব খারাপ লাগে। কি হয়েছে গো?
তুমি কাঁদছো কেন? সব ঠিক তো আছে না? তোমার কারোর সাথে ঝগড়া টগড়া হয়েছে নাকি? অভিমন্যু চোখে জল নিয়ে সমস্ত ঘটনা রাধিকাকে বলে দেয়। এতে ভুল তো তোমার নয়, ওই স্বামী স্ত্রীকে তো এই গ্রামে সবাই জানে গো। আর আমি তো তোমাকে বারণ করেছিলাম, ওদের দোকানের রসমালাই কেনার কি দরকার ছিল? আরে ওদের দোকান থেকে রসমালাই কেনার আমার কোনো শখ ছিল না, শুধু আমাদের মেয়েটার অনিতার দোকানে রসমালাই খেতে খুব ভালোবাসে যে, সেই জন্যই আমি ওদের দোকানে চলে গিয়েছিলাম, বুঝলে? কিন্তু আজকে ওরা দুজন আমাকে অনেক অপমান করেছে। চলো ছাড়ো তো, ভুলে যাও এসব জিনিস। আমরা গরিব মানুষ, ওদের মোকাবিলা করতে পারবো না। এই ব্যাপারটা মন থেকে বার করে দাও। তুমি বসে পড়ো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। অভিমন্যু সেই রাত খাবার খেলো না। পরের দিন যখন অভিমন্যু কাজে যায়, গ্রামের ঠিকাদার যার ওখানে অভিমন্যু কাজ করতো এই সময়, সে ইয়ারকি মারতে মারতে অভিমন্যুকে বলে, অভিমন্যু, তোর কাছ থেকে তো আমি এমন আশা কখনো করিনি। আমি তোকে খুব ভালো মানুষ মনে করতাম, কিন্তু তুই যে দেখছি সাধারণ চোর। এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? আমি আবার এমন কি করলাম? আরে কালকের ঘটনাটা তো সবাই জানে, তুই কিভাবে অনিতার বিমল চাচাকে মূর্খ বানানোর চেষ্টা করছিলে। তোর পকেটে 100 টাকা ছিল, কিন্তু তুই ইচ্ছে করে 100 টাকাটা দিসনি। আরে তোকে কে বিশ্বাস করবে? হ্যাঁ, কালকে তুই তো আমারও ক্ষতি করতে পারিস, চুরি করতে পারিস। এখন আমি তোকে আর কাজে রাখতে পারবো না। বল্লি অভিমন্যুকে কাজ থেকে তাড়িয়ে দেয়। আসলে অনিতা আর বিমলেশ অভিমন্যুকে এত বদনাম করে দিয়েছিল যে অভিমন্যু যেখান দিয়েই যেত, লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করত। কিন্তু অভিমন্যুর মেয়ে কাজরি খুব ছোট ছিল। সে অভিমন্যুকে অনিতার দোকানেরই রসমালাই খাওয়ার জেদ করতে শুরু করে। অভিমন্যু জবাব না দিয়েই ওখান থেকে চলে যায়। কাজরি কাঁদতে কাঁদতে ছাদে গিয়ে আকাশ দেখতে শুরু করে। তক্ষুনি তার মা রাধিকা কাজরির কাছে আসে। কি করছো সোনা? আজ আমার রসমালাই খাওয়ার খুব মন ছিল মা, আর আমি জানি যে বাবারই আর কি সব গ্রামের লোকেরা করে। আমাকে ক্ষমা করে দিও মা, আমি কখনো বাবার কাছে রসমালাই চাইবো না। তক্ষুনি হঠাৎ করে কাজরি আকাশ থেকে ভেঙে যাওয়া তারা দেখতে পায়। যদি এরকম হতো মা যে এই তারার কাছেই আমাদের বাড়িতে রসমালাইয়ের পাহাড় লেগে যায়। কাজরি এইটুকু বলেই ছিল, তক্ষুনি আকাশ রং বেরঙে আলোতে ভরে ওঠে, আর দেখতে দেখতেই অনেকগুলো তারা ভাঙতে শুরু করে। এটা দেখে রাধিকা বাজেভাবে ঘাবড়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ভাঙা তারা আকাশ থেকে সোজা রাধিকার ছাতে এসে রসমালাইয়ের রূপে পড়ে যায়। এটা দেখে কাজরি খুব খুশি হয়, কিন্তু রাধিকা প্রচন্ড ভয় পেয়ে ওঠে। কাজরি সেই ভাঙা তারাগুলোর থেকে রসমালাই খেতে শুরু করে। ওটা খেও না সোনা, জানি না ওগুলো কি। রাধিকা এইটুকু বলেই ছিল, তক্ষুনি একটা তারা আবার মাটিতে পড়ে যায়, আর ওই তারাটা একটা সুন্দর পুরুষের রূপ ধারণ করে। অভিমন্যু লুকিয়ে এই সব কিছু দেখছিল। ও সঙ্গে সঙ্গে ওপরে চলে আসে। ওই সুন্দর পুরুষ অভিমন্যুর দিকে তাকিয়ে বলেন, চিন্তা করো না অভিমন্যু, আমি হলাম একজন জাদুর তারা, আর আমি তোমাদের সবাইকে সাহায্য করতে এসেছি। কিন্তু আমি কি করে বিশ্বাস করতে পারবো যে আপনি একজন জাদুর তারা? যখন কালকে তোমাকে সবাই অপমান করছিল, তখন আমি এই কথাটা তো জানতাম যে অনিতার বিমল ইচ্ছে করে তোমাকে অপমান করেছিল। আমাদের জাদুর তারাতে যে লোকজন থাকে না, তারা রসমালাই খেতে খুব ভালোবাসে। তোমার অপমান আমাদের অপমান। আজকের পর থেকে পৃথিবীতে জাদুর তারা থেকে তৈরি হওয়া রসমালাই বিক্রি হবে, ঠিক আছে? আর সেটা তুমি বিক্রি করবে, এটাই হলো আমার আদেশ। এইটুকু বলে সেই পুরুষ ওখান থেকে উধাও হয়ে যায়, আর অনেকগুলো তারা অভিমন্যুর ছাদে পড়তে শুরু করে। দেখতে দেখতে অভিমন্যুর ছাদ রসমালাইয়ের পাহাড়ে পরিবর্তিত হয়। পরের দিন অভিমন্যু নিজের বাড়ির সামনে সেই রসমালাই রেখে বিক্রি করতে শুরু করে। অভিমন্যুর বাড়িতে কিছু গ্রাহক অভিমন্যুর কাছে এসে বলে, এইটা কি? এটা হলো রসমালাই দাদা। ঠিক আছে, একটা দাও দেখি। ওই গ্রাহক যেই মাত্র রসমালাই খায়, তখন সেই রসমালাই খাওয়ার পরই সে আনন্দিত হয়ে যায়।
আমি পৃথিবীতে সমস্ত দোকানে রসমালাই খেয়েছি বটে, তবে এমন রসমালাই এর আগে আমি কখনো খাইনি ভাই। কিছু দিনের মধ্যেই অভিমন্যুর বাড়িতে গ্রামের লোকেদের আর অনেকগুলো আলাদা লোকের রসমালাই কেনার ভিড় লাগতে শুরু করে। অভিমন্যু কিছু মাসের মধ্যেই বাজার থেকে অনেক বড় দোকান কিনে ওই রসমালাই বিক্রি করতে শুরু করে। আর এই কথাটা বিমলেশ আর অনিতার একেবারে পছন্দ হলো না। আমি তো এটাই বুঝতে পারছি না যে অনিতা অভিমন্যুর কাছে এত পয়সা কোত্থেকে চলে এলো। এই কথাতেই তো আমার মাথাটা খারাপ হলো। আমরা আবার ওকে অপমান করে কোনো রকম ভুল করে বসলাম না তো? আরে আমরা কি গ্রামের কোনো ব্যক্তিকে প্রথমবার অপমানিত করেছি? আজকে আমরা দুজন ভালো করে নজর রাখবো। গ্রামের কয়েকজন লোক আমাদের বলেছিল রাত্রের বেলা অভিমন্যু ছাদের উপরে হঠাৎ করে আকাশ থেকে আলো ছটা পড়তে থাকে। আমার মনে হচ্ছে এই সমস্ত রহস্য ওই আলোর মধ্যেই রয়েছে। হয়তো তুমি ঠিকই বলছো। সেই রাত্রের পর অনিতা আর বিমলেশ লুকিয়ে অভিমন্যুর বাড়ির বাইরে নজর রাখতে শুরু করে। ওরা দেখতে পায় যে আকাশ থেকে ভাঙা তারা এসে অভিমন্যুর ছাদের ওপরে পড়তে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সেগুলো রসমালাইতে পরিবর্তিত হয়। এর মানে হলো অভিমন্যুকে তো রসমালাই কিনতেও হয় না। তুমি চিন্তা করছো কেন? আমি এখানে খালি হাত আসিনি, বরং নিজের সাথে কিছু এনেছি। এইটুকু বলে অনিতা আর বিমলেশ অভিমন্যুর বাড়ির বাইরে পেট্রোল ছিটাতে শুরু করে। কিন্তু যেইভাবেই ওরা বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে, ওখানে অভিমন্যু চলে আসে। আমার বাড়ির সামনে তোমরা দুজন কি করছো? অভিমন্যুকে দেখে বিমলেশ প্রচন্ড ভয় পেয়ে ওঠে, কিন্তু অনিতা নির্লজ্জের মতো অভিমন্যুকে বলে ওঠে, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার বাড়িতে পেট্রোল ছেটাচ্ছি? কি? কিন্তু আমি তোমাদের কি ক্ষতি করেছি? তোমার কারণে আমাদের রসমালাই বিক্রি বন্ধ হয়ে গেছে। এখন আমাকে সোজাসুজি বলো এই সমস্ত ব্যাপারটা কি? কি করে তোমারই বাড়ির ছাদে ভাঙা তারা চলে আসে আর রসমালাই হয়ে যায়? না, সে কথা আমি তোমাদেরকে বলবো না। তক্ষুনি রাধিকা আর কাজরি ওখানে চলে আসে। অভিমন্যু, ওরা দুজন এখানে কি করছে? তুমি জানো এরা দুজন আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছিল। তোমাদের দুজনে লজ্জা করে না এই ধরনের কাজ করতে? তাহলে এখন তোমাদের দুজনের অভ্যেস এত বেড়ে গেছে যে তোমরা আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ। হঠাৎ করে আকাশ থেকে রং বেরঙি কিরণ অনিতা, বিমলেশ, অভিমন্যু, রাধিকা আর কাজরির ওপরে চলে আসে, আর দেখতে দেখতেই ওরা গায়েব হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওরা নিজেদেরকে একটা আশ্চর্য রকম পৃথিবীতে পায়, যেখানে অনেকগুলো তারা চমকাচ্ছিল। অনেকগুলো তারা ভেঙে নিচেও পড়ছিল, কিন্তু যেভাবেই একটা তারা ভাঙতো সেটা রসমালাই হয়ে যেত। এটা দেখে সমস্ত লোকেরা অবাক হয়ে যায়। তক্ষুনি হঠাৎ সেই পুরুষই সোনালী কিরণের সাথে ওখানে প্রকট হন। ওই পুরুষকে দেখার পর অনিতা আর বিমলেশ প্রচন্ড ঘাবড়িয়ে যায়। কে তুমি? আরে আমরা কোন জায়গায় চলে এসেছি? আমি জাদুর তারার মালিক। আমাদের জগতে ভোজন রূপে রসমালাই শুধু থাকে, আর আমরা আমাদের গ্রাহকদেরকে অনেক সম্মান করি, আর যারা গ্রাহকদের অপমান করে তাকে আমরা দণ্ড দিই। তোমরা দুজন অনেক বছর ধরে নিজেদের গ্রামে গ্রাহকদের সাথে অপমানজনক ব্যবহার করে আসছো। তোমরা এর জন্য দণ্ড অবশ্যই পাবে, আর এই দণ্ড হলো যে তোমরা দুজন আজীবন এই জাদুর তারার কারাগারে বন্দী থাকবে, আর কখনো নিজেদের জগতে ফিরে যেতে পারবে না। অনিতা আর বিমলেশ নিজেকে একটা জেলখানাতে পায়। এটা হলো আমার জগৎ। যতদিন তোমাদের ইচ্ছে তোমরা থাকতে পারো, আর যখন তুমি যেতে চাইবে শুধু নিজেদের চোখটা বন্ধ করে নিজেদের বাড়ির কথা মনে করো, তোমরা বাড়ি পৌঁছে যাবে। অভিমন্যু নিজের পরিবারের সাথে অনেক দিন সেই জাদুই গ্রামে থাকে, আর কিছুদিন পর পৃথিবীতে ফিরে আসে। অভিমন্যু আজও ভাঙা তারা দিয়ে বানানো রসমালাই বিক্রি করে।